18 মে 2025 রাহু রাশি পরিবর্তন করলো, অবস্থান করলো কুম্ভ রাশিতে। তো রাহু তো বক্রি অবস্থায় থাকে, রাহু আর কেতু সবসময় বক্রি অবস্থায় থাকে। তো সেই সময় যে ডিগ্রি ছিল আর এই সেপ্টেম্বরের 3 তারিখে যে ডিগ্রি পাচ্ছে সেটা হচ্ছে 24 ডিগ্রি। অর্থাৎ এতদিনে রাহু এবার একটা ডিগ্রিগত বল পেল, এবং এর সাথে যত সময় আরও এগোবে তত আরও বলবান অবস্থায় আসবে আস্তে আস্তে। তো 24 ডিগ্রিতে আসা মানে রাহু একটা কার্য করার ক্ষমতা বিশেষভাবে পেল। তো রাহুর এই যে অবস্থান, এটা মকর রাশির ক্ষেত্রে কী রকম প্রভাব দিবে, মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার এই সময়কালে করতে হবে, সমস্ত কিছু তুলে ধরবো। তো রাহু যেরকম ভালো প্রভাব দিবে, মকর রাশির ক্ষেত্রে তো কারক রাহু, শনিবধ রাহু বলা হয়, অর্থাৎ শনির সমান ফল দিয়ে দেয়। এক কথায় শনির চেলা হচ্ছে রাহু। তো রাহু তো পাপী গ্রহ, ভালো অবস্থায় রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর উপর, এবং রাহু যে নক্ষত্র অবস্থান করছে সেটাও পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তো রাহু যতই ভালো অবস্থাতে থাকুক, এর কিন্তু আবার কিছু পাপ প্রভাবও থাকবে। তো কোন দিক থেকে সেই পাপ প্রভাবটা বৃদ্ধি পাবে, আর কোন দিক থেকে লাভবান হবে, এবং কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের এই অনুষ্ঠানে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি, এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না, এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়, এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। মকর রাশির ক্ষেত্রে রাহু অবস্থান করছে দ্বিতীয় ঘরে, বাণীর ঘরে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে বক্রি অবস্থায় রয়েছে। এবং 18 মে রাহু কিন্তু রাশি পরিবর্তন করেছিল, আর এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে 23 নভেম্বর পর্যন্ত থাকবে, তারপরে কিন্তু নিজের নক্ষত্রে চলে আসবে, শতভিসা নক্ষত্রে চলে আসবে। একেবারে রাহু অবস্থান করবে 18 অক্টোবর, 5 ডিসেম্বর 2026 সাল পর্যন্ত রাহু কিন্তু থাকবে হচ্ছে এই কুম্ভ রাশিতে। এই দীর্ঘকালীন থাকবে, তারপরে শতভিসা থেকে বেরিয়ে যাবে, ধনিষ্ঠাতে আসবে। তো যাই হোক, সে সময় বিশেষভাবে আলোচনা করব। এখন রাহু একটা বল পেল, 24 ডিগ্রিতে রাহু আসলো 30 ডিগ্রি থেকে, যেহেতু বক্রি অবস্থা। তো রাহু অবস্থান করছে কুম্ভ রাশি, তার নক্ষত্র পেয়ে গেছে গুরুর নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। তো কুম্ভ রাশির অধিপতি শনিদেব এবং রাশির অধিপতি মকর রাশির অধিপতিও শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করছে, বক্রি অবস্থায় রয়েছে। এবং শনিদেবও কিন্তু আবার অক্টোবর মাসের 3 তারিখে চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আসবে, আবার শনি কিন্তু অবস্থান করছে মীন রাশিতেই, বক্রি অবস্থায়। অর্থাৎ এখানটাতে শনির বল যেরকম বৃদ্ধি পাচ্ছে, রাহুও কিন্তু শনিকে বিশেষভাবে প্রভাবিত করছে। আবার দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে অবস্থান করছে, এবং এই নক্ষত্রে 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত উচ্চ অবস্থায় থাকবে, কেন্দ্রে অবস্থান করবে। সেই সময় যেরকম রাশিকে দেখবে, সেই সঙ্গে আবার শনিদেবকেও দেখবে। তো এখন তো ষষ্ঠ ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে নিজের নক্ষত্রেতে। এই সময়কালে দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি যেরকম কর্মের ঘরে পড়ছে, শুক্রের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেরকম নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকেও দেখছে, যেটা হচ্ছে দ্বাদশ ঘর, এবং রাহুকেও দেখছে কিন্তু নবম দৃষ্টি দিয়ে, যে ঘরটা হচ্ছে কুম্ভ রাশি, ধন সম্পত্তির ঘর, দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ছে। তো দেবগুরু বৃহস্পতির নবম যে দৃষ্টিটা, এই দৃষ্টিটাতে বিশেষ কৃপা লাভ করা, মানে এই নবম দৃষ্টিটাকে জ্যোতিষশাস্ত্রে এটাই বর্ণনা দেওয়া হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত রাহু উপর দৃষ্টি পড়ছে। এরপরে কি হবে, যখন 18 অক্টোবর রাশি পরিবর্তন করবে অতিচারী দেবগুরু বৃহস্পতি, তখন শনির উপর দৃষ্টি চলে আসবে। সেই সময় দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থায় থাকবে। তো এই যে পরিবর্তনগুলো, এবং দেবগুরু বৃহস্পতি, শনি এবং রাহুর যে অবস্থান, আর রাহুর এই যে 24 ডিগ্রিতে চলে আসা, এটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে অনেক দিক থেকে সুবিধাজনক অবস্থান নিয়ে আসতে যাচ্ছে। তবে রাহু যে শুধু ভালো করবে সেটাও না, রাহু কিন্তু অনেক দিক থেকে আবার খারাপ প্রভাবও দিয়ে দিবে, সেদিক থেকে কিন্তু যথেষ্ট সাবধান। কারণ রাহু হচ্ছে পাপী গ্রহ, যতই ভালো পজিশনে থাকুক, মূল স্বভাব পাপ প্রভাব কিছু না কিছু দিবে এই দ্বিতীয় ঘরে। মকর রাশির ক্ষেত্রে রাহু কিন্তু কারক গ্রহ। রাহু
সবসময় অ্যাম্বিশন জিনিসটাকে উঠিয়ে নিয়ে চলে আসবে, স্বপ্ন দেখাবে, এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন, নতুন নতুন চিন্তা ভাবনা, এগুলো কিন্তু রাহু দিবে। যে সামনে এগিয়ে চলো, এই স্বপ্ন, মানে এইগুলোকে তৈরি করতে হবে, একটা নতুন অ্যাম্বিশন, এগুলো দিক দিয়ে কিন্তু প্রভাবিত করবে এই মকর রাশিকে। দ্বিতীয় ঘরে রাহুর এই অবস্থানে শনিও প্রভাবিত হবে। শনিও তৃতীয় ঘরে অবস্থান করছে, যোগাযোগের ঘরে, কাগজপত্র ডকুমেন্টেন্সির ঘরে, সামাজিক পরিচিতির ঘরে, সমাজের যে উঠা বসা, লোকজনদের সাথে যে উঠা বসা, এই জায়গার ঘরে কিন্তু শনি অবস্থান করছে। এবং শনি কিন্তু নিজের নক্ষত্রেই থাকছে, পরবর্তীতে আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। তাহলে কী হবে, যে পেশাগত ক্ষেত্রে মানে সাফল্য সম্ভাব্য হয়ে যাবে। যে 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 পেশাতেই থাকুক সেইখানটাতে কিন্তু সাফল্য পাবে, নিজেকে প্রকাশ করার একটা শক্তি বেড়ে যাবে এই সময়কালে, বিশেষ জাগ্রত হয়ে যাবে, যোগাযোগের দিকটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে, তার সাথে মান সম্মান এবং নিজের পেশা যে একটা দক্ষতা, সেই জিনিসটাও কিন্তু উঠে চলে আসবে। কারণ শনি কিন্তু যথেষ্ট কর্ম করাবে। শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু কাম ত্রিকোণ, মনের ইচ্ছা বাসনা যথেষ্ট জাগিয়ে দিবে। আর রাহু যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে অর্থ ত্রিকোণ, এই জিনিসগুলো উঠে চলে আসছে। আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাচ্ছে, দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে থাকছে, বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। কারণ দেবগুরু বৃহস্পতি আবার নিজের মূল ত্রিকোণ রাশিটাকে দেখছে। তো এই তো হচ্ছে অবস্থান, মানে রাহু 24 ডিগ্রিতে আসা মানে রাহু একটা বল পেয়ে যাওয়া, কর্মের দিক থেকে বিশেষ একটা অ্যাম্বিশন উঠে চলে আসা। এই সময়কালে যেরকম কাজকর্মে করে সঞ্চয় জিনিসটা করতে পারবে, নিজের ব্যবসা বাণিজ্য হোক বা যেই কাজই করুক, অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা ভালো একটা মানে অর্থনৈতিক জায়গাটা মোট কথা একটা দৃঢ় হতে যাচ্ছে রাহুর এই পরিবর্তনে। তবে রাহু এই যে অবস্থান এবং এই যে একটা বল পেয়ে যাওয়া, এতে কিন্তু আবার বিশেষভাবে সতর্কও থাকতে হবে। কারণ গোপন খরচাপাতি এগুলো করাবে। এবং রাহুর সাথে দেবগুরু বৃহস্পতির কিন্তু নবম পঞ্চম যোগ রয়েছে, এবং দেবগুরু বৃহস্পতি যেরকম ষষ্ঠ ঘরে অবস্থান করছে, সেরকম কিন্তু আবার দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিটা দ্বাদশ ঘর পড়ে গেছে। আর দেবগুরু বৃহস্পতি যোগাযোগের ঘর এবং ব্যয়ের ঘরের অধিপতি, ষষ্ঠ ঘর, তো গুরুর সাথে নবম পঞ্চম যোগ হয়ে গেছে রাহুর। তো এই সময়কালে কিন্তু ঋণের দিক থেকেও যথেষ্ট সাবধান, সেরকম কিন্তু ভুল বুঝাবুঝি থেকেও কিন্তু সাবধান, অর্থাৎ নিজের কথাবার্তার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে মকর রাশিকে। এবং যে সমস্ত কথাবার্তা হবে, সেটা নিজের ব্যবসা ক্ষেত্রে হোক বা প্রতিষ্ঠান ক্ষেত্রে হোক, কোনো কিছু রাগ ঢাক বা গোপন করে রাখা সেটা চলবে না। কথাবার্তাটা ওপেন বলতে হবে, যাতে সেটাতে কোনো একটা পর্দা বা কোনো একটা আড়াল জিনিসটা না থাকে। তবে নিজের কথার উপর আবার শালীনতাও নিয়ে আসতে হবে। কারণ রাহু দ্বিতীয় ঘরে অবস্থান করা মানে বাণীকে বিশেষভাবে প্রভাবিত করবে। এখানটাতে যেরকম জাতক ভালো কথা বলবে, তো সেরকম কিন্তু মাঝে মধ্যে এমন কথা বলবে যে সামনে থাকা ব্যক্তি অতি সহজেই চটে যাবে। এটা কিন্তু রাহুর একটা বাজে গুণ এই সময়কালে তৈরি হবে মকর রাশির ক্ষেত্রে। এই সময়কালে আবার নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। হজম শক্তি বা পেটজনিত যাদের সমস্যা রয়েছে সেইগুলোর দিক থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যোগব্যায়াম, শরীরচর্চা, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলোও কিন্তু অবশ্যই করতে হবে। তবে রাহুর এই যে মানে অবস্থানটা, এই ডিগ্রি লাভ করা, একটা বলবান অবস্থায় আসা, এটা কিন্তু আবার শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো হবে। যারা গবেষণামূলক কাজকর্ম করছেন মকর রাশি, সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে। বহুদিন ধরে যারা রিসার্চ করছেন দীর্ঘদিন ধরে কোনো কাজের উপর, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। যারা মহাকাশের উপর গবেষণা করছেন, এই কাজগুলো যথেষ্ট ভালো হবে। অর্থাৎ পড়াশোনার দিকে কিন্তু বিশেষ আগ্রহী হবে। রাহুর এই অবস্থানে মকর রাশি যথেষ্ট অ্যাম্বিশন জিনিসটা পাবে, যে এগিয়ে চলার এবং নতুন ইনকামের রাস্তাও দেখতে পাবে, যে কিভাবে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, অর্থ ইনকাম কিভাবে করতে হবে, সেইগুলো জিনিসও থাকবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। যারা বিদেশে যাওয়ার কল্পনা করছেন, ভাবছেন, বিদেশে যাওয়ার একটা প্রবণতা তৈরি করবে। বাণী সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে। মকর রাশির ক্ষেত্রে রাহু যথেষ্ট কারক গ্রহ। মকর রাশির মানে রাহু এমন একটি গ্রহ যে রাজাকেও ভিখারি করে দেয় আর ভিখারিকেও রাজা করে দেয়। আর ধনসম্পত্তির ঘরে রাহু অবস্থান করছে। রাহুর সাথে গুরুর একটা বিশেষ এই সময়কালে কানেকশন থাকছে, শনিরও একটা বিশেষ কানেকশন থাকছে রাহুর সাথে। তো এই সময়কালে আর্থিক দিকটা বিশেষভাবে প্রভাবিত করবে মকর রাশিকে। বিগত দিনে যে ক্ষয়ক্ষতি যেগুলো একটা সম্মুখীন হয়েছিল, সেই জিনিসগুলো থেকে রাহু কিন্তু অনেক একটা কমফোর্টেবল জায়গায় নিয়ে আসবে এই মকর রাশিকে। কারণ কুম্ভ রাশিতে রাহু কারক হয়
এবং নিজের নক্ষত্রে এরপরে অবস্থান করবে। আর গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন বিশিষ্ট ফলদায়ী হয়ে যায়। এরপরে রাহু যখন অবস্থান করবে শতবিশা নক্ষত্রে, তখন বিশেষ করে মানে ধনসম্পত্তির ঘরে, তাও আবার নিজের নক্ষত্র অবস্থান করবে। তো ধনসম্পত্তি যেন তেন প্রকারে বৃদ্ধি করাবে এই মকর রাশির ক্ষেত্রে। অক্টোবরের 3 তারিখেও আবার শনি চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে চলে আসবে। একটা অদ্ভুত সংযোগ এই সময়কালে মকর রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। আর্থিক দিক থেকে বিশেষভাবে একটা ভালো জায়গায় যাবে মকর রাশি। ব্যবসা বাণিজ্য যথেষ্ট ভালো চলবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যোগাযোগ স্থিতি যথেষ্ট বৃদ্ধি পাবে মকর রাশির এই সময়কালে। রাহু যত বলবান হবে তত কিন্তু ভালো ফল দায়ক হয়ে যাবে মকর রাশির ক্ষেত্রে, কারণ রাহু কিন্তু কারক গ্রহ এবং ধনসম্পত্তির ঘরে বসেছে। কুম্ভ রাশিটাই পড়ছে মকর রাশির ক্ষেত্রে দ্বিতীয় ঘর, ধনসম্পত্তির ঘর, অর্থাৎ ধনসম্পত্তির দিকটা যথেষ্ট মজবুত হবে এই সময়কালে। দেবগুরু বৃহস্পতি আরও চমৎকার করবে এই মকর রাশির ক্ষেত্রে 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর পর্যন্ত, যখন কেন্দ্রে অবস্থান করবে, কর্কট রাশিতে থাকবে এবং তার উচ্চ অবস্থায় থাকবে দেবগুরু বৃহস্পতি, মকর রাশির উপর দৃষ্টি দিবে। নিজ দৃষ্টি কিন্তু যথেষ্ট ফলদায়ক হয়ে যাবে। দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করা মানে হাজারটা দোষকে সমন করে দেওয়া। এবং এই সময়কালে শনির উপর দৃষ্টি থাকবে, রাশিকেও দেখবে, রাশির অধিপতিকেও দেখবে, তার সাথে দেখবে হচ্ছে লাভের ঘরকে। কত সুন্দর অবস্থান হবে। তো যাই হোক, দেবগুরু বৃহস্পতির এই অবস্থান, তারপরে শনির এই অবস্থান এবং রাহুর এই ডিগ্রি, একটা ভালো ডিগ্রিতে চলে আসা, এটাও কিন্তু একটা বিশাল বড় ভালো সংকেত থাকছে এই মকর রাশির ক্ষেত্রে। তবে যে সমস্ত দিক থেকে সাবধান বললাম, অবশ্যই সেদিক থেকেও সাবধানে থাকতে হবে, কারণ রাহু যতই ভালো পজিশনে থাকুক, রাহু কিন্তু মানে পাপ প্রভাব কিছু না কিছু দিবে। নিজের কথাবার্তার দিকে সাবধান, আত্মীয় স্বজনদের সাথে বেশি মানে মেলামেশার দিক থেকেও সাবধান। এই সময়কালে ঋণ নিয়ে কাজ করা উচিত না, অথবা কাউকে ঋণ দেওয়া উচিত না। তো যাই হোক, রাহু যথেষ্ট মনের ইচ্ছাকে জাগ্রত করবে, এবং যে অবস্থায় পূর্বে ছিল সে সময় মনের ইচ্ছাকে জাগ্রত করছিল, কিন্তু সেটাকে পূর্ণ করার ক্ষমতাই ছিল না। এবার যথেষ্ট বলবান অবস্থায় আসছে, মনের ইচ্ছাকে যথেষ্ট পূরণ করাবে। ধনধান্যে একটা ভালো ধনসম্পত্তির সেভিংস জিনিসটাকে করাবে রাহু যথেষ্ট এই মকর রাশির ক্ষেত্রে। এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। মঙ্গলবার করে বজরংবলীর দর্শন করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন। এবং যাদের রাহুর মহাদশা চলছে মকর রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বিশেষ করে একটি উপাচার বলবো, যেটা অবশ্যই করবেন, এটাতে বিশেষ ভালো ফল পাবেন। সেটা হচ্ছে কি, যে কোনো বাঁশি জোগাড় করবেন, এবং সেই বাঁশিটা এমন একটি বাঁশি হতে হবে সেটাতে যেন কেউ ফু না দেয়। অর্থাৎ সেই বাঁশি নিয়ে যেয়ে কোনো রাধা গোবিন্দ মন্দিরে শ্রীকৃষ্ণের নামে উৎসর্গ করে দিবেন, তাহলে যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। এটা একটা খুবই ভালো উপাচার বললাম, এটা করবেন এই সময়কালে যাদের রাহুর মহাদশা চলছে। এই সময়কালে রাহু যথেষ্ট মানে আর্থিক দিকটাকে মজবুত করবে এই মকর রাশির। এছাড়া অষ্টমপতি সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মকর রাশির সম্পর্কে। যদি আলোচনা সত্যি ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।